বাংলায় কথা বলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ক্লাস সত্যবিধি বা সত্যবিধান। বিধি বা বিধান শব্দের অর্থ হলো নিয়ম, অর্থাৎ যে নিয়মের মাধ্যমে আমরা জানতে পারি যে কোথায় দন্তস্ব এর পরিবর্তে মূর্ধন্য স ব্যবহার করতে হবে, সেই নিয়মই হলো সত্যবিধি বা সত্যবিধান। তবে এই নিয়ম কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে। তৎসম শব্দটা কি? যে সব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা শব্দ ভান্ডারে এসে প্রবেশ করেছে সেই সমস্ত শব্দকেই বলা হয় তৎসম শব্দ। তবে এই নিয়ম কিন্তু পুরোপুরি সেই তৎসম শব্দের ক্ষেত্রেই খাটবে। অতৎসম শব্দে কখনোই মূর্ধন্য স থাকবে না, এটা আমরা ভালো করে মনে রাখবো যে অতৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স থাকবে না। তাহলে মূর্ধন্য স কোথায় থাকবে? একমাত্র তৎসম শব্দেই থাকবে। অর্থাৎ যে নিয়মের মাধ্যমে আমরা জানবো যে তৎসম শব্দের মধ্যে দন্তস্বয়ের পরিবর্তে কোথায় মূর্ধন্য স ব্যবহার করতে হবে, সেই নিয়মই হলো সত্যবিধান বা সত্যবিধি। এই সত্যবিধানের প্রথম যে নিয়ম রয়েছে তা হলো আমাদের স্বরবর্ণ নিয়ে। স্বরবর্ণের মধ্যে প্রথমে অ এবং আ। শব্দের মধ্যে যদি অ আ থাকে এবং তারপরে যদি স আসে তাহলে সেই শয়ে দন্ত স বসবে। আর বাকি অর্থাৎ অন্য যে স্বর রয়েছে হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি এ ওই ও ও, এদের পরে সর্বদাই মূর্ধন্য স বসবে। তবে এগুলো বর্ণও থাকতে পারে আবার কারও থাকতে পারে, কারের পরেও একই নিয়ম হবে। এই নিয়ম ভালো করে মনে রাখার একটি বিষয় হলো যে অ আর আ, এই অ আর আ আমরা একটু বেশি ভালোবাসি। এই বিষয়টি যদি একটু মাথায় থাকে তাহলে কিন্তু একটু সহজ হয়ে যাবে যে অ আর আ স্বরবর্ণগুলির মধ্যে অ আর আ এই দুটিকে আমরা বেশি ভালোবাসি। ভালোবাসি বলতে ভালোবাসি। এবার এই যে কেন লিখলাম যে ভালোবাসি শব্দের মধ্যে দন্ত স রয়েছে। দন্ত স রয়েছে মানে কি? তাহলে অ আর আ এরপরে দন্ত স আমরা ব্যবহার করব। আর বাদবাকি যে স্বরবর্ণ বা কার রয়েছে তাদের পরে মূর্ধন্য স ব্যবহার করব। যেমন আমরা একটু বুঝে নিই, পুরস্কার, তিরস্কার, ভস্য, এই শব্দগুলোতে কি রয়েছে? এই ছোট শব্দটি ভেঙে রেখি। ভস্য যদি আমি ভাঙি তাহলে কি পাবো? ভ যোগ অ, ভস, ম যোগ অ, এই ভস্য পাবো। তাহলে এখানে অ কোথায় আসলো? এই যে স এর আগে অ রয়েছে। ভস্যকে ভাঙলে আমরা স এর আগে কি পাচ্ছি? অ পাচ্ছি। অ এর পরে সর্বদাই আমরা দন্ত স ব্যবহার করব, তাই ভস্য বানান কি হয়েছে? দন্তস্বয়ময়। তাহলে তিরস্কার, র অ, এখানেও দন্তস্বয় এসেছে। পুরস্কার, র এর পরে অ আছে, সেই জন্য এখানে দন্তস্বয় এসেছে। তাহলে এগুলো দেখলাম অ এর পরে কি হচ্ছে? দন্তস্ব আসছে। আ, আ এর পরেও তাই আসবে। আ, কল্যাণিয়াসু, আ অন্তস্থ হয়, আকার আছে এখানে আ। আ এর পরে কি হবে? দন্তস্ব। আ এর পরে কি হবে? দন্তস্ব। তাহলে অ আর আ এই দুটোর পরে আমাদের দন্তস্ব ব্যবহৃত হবে। আর বাদবাকি যে স্বর বা কার আসবে তারপরে কিন্তু মূর্ধন্য স ব্যবহার হবে। যেমন পরিষ্কার, এখানে কি আছে? র, তারপরে রয়েছে হ্রস্ব ই, সেই জন্য এখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। পরিষ্কার, আবিষ্কার, ভয়, হ্রস্ব ই। এবার দীর্ঘ ই, যেমন বিভীষণ, ভয় দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার থাকলে তারপরে মূর্ধন্য স বসবে। আবার তারপরে কি রয়েছে? হ্রস্ব উ, উষা। এই উষা বানান আমরা অনেক জায়গায় দীর্ঘ উ লিখতে পাই, তবে দীর্ঘ উ দিয়ে লিখবো না, সর্বদাই হ্রস্ব উ দিয়ে লিখবো। উষা, উষা, উ এর পরে মূর্ধন্য স বসেছে, উ এর পরে মূর্ধন্য স বসেছে, উষসী। এবারে দেখবো আমরা রি, রি, রি এর পরে কি হবে? মূর্ধন্য স বসবে, তাহলে ঋষি, কৃষি, এখানেও রি আছে, কৃষক, রি আছে। তারপরে কি আছে? এ, এ, এই এ, শ্রী চরণেষু, ন, তারপরে রয়েছে ন এর পরে রয়েছে এ, তারপর মূর্ধন্য স, তাহলে এর পরে মূর্ধন্য স হবে শ্রী চরণেষু। তারপরে কি হয়েছে? দোষ, দয় ওকার আছে, ওকার থাকলে কি হবে? মূর্ধন্য স হবে রোষ। এবার ঔকারেও তাই হবে। ঔষধ যদি আমরা লিখি, ঔষধ, সেখানেও আমাদের ঔ এর পরেও মূর্ধন্য স হচ্ছে। আর কি হবে? র, এই যে এখানে যেহেতু রি রয়েছে এখানে র এর পরেও মূর্ধন্য স হবে, যেমন হর্ষ,
রেফ আকারে রয়েছে, রটা এখানে রেফ আকারে রয়েছে, তাই হর্ষ, বর্ষ, বর্ষণ এগুলোতে আমরা মূর্ধন্য স দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নিয়মে অ আ এর পরে দন্ত স, অর্থাৎ ভালোবাসার অ আর পরে দন্ত স বসছে, আর অন্য স্বর বা কারের পরে কি বসবে? মূর্ধন্য স বসবে। এটা বোঝা গেল। তো পরবর্তী নিয়ম আমি বোর্ড ওয়ার্ক করেই ফিরে আসছি। সত্যবিধানের 2 নম্বর নিয়মে আমরা কি পাচ্ছি? যে সাত প্রত্যয়, সাত প্রত্যয় স্ফুট আর স্ফুর এই ধাতুতে দন্ত স থাকবে। উদাহরণ হিসেবে কি রয়েছে? ধূলিসাৎ, এখানে লয়ের পরে হ্রস্ব ইকার ছিল, তাহলে নিয়ম অনুযায়ী হ্রস্ব ইকারের পরে মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু সাত প্রত্যয় রয়েছে তাই এখানে দন্ত সই থাকবে। ধূলিসাৎ, ভূমিসাৎ, অগ্নিসাৎ, সয়ের আগে ইকার থাকা সত্ত্বেও দন্ত স হয়েছে। এবারে পরিস্ফুট, এখানেও দন্ত সয়ের আগে হ্রস্বই ছিল, পরিস্ফুট, বিস্ফোটক, বিস্ফোরণ, বিস্ফুরিত, এই যে এগুলো হ্রস্ব ই ছিল, তাহলে মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু এখানে দন্ত স বসেছে। তাহলে 2 নম্বর নিয়মে আমরা কি পেলাম? যে সাত প্রত্যয় স্ফুট আর স্ফুর ধাতুতে সর্বদাই দন্ত স থাকবে। এর পরের নিয়মটা দেখি। এবারে সত্যবিধানের 3 নম্বর নিয়ম দেখব। তা হলো ট বর্গের বর্ণ হলো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। এই বর্ণগুলি মূর্ধাতে স্পর্শ করে উচ্চারিত হয় বলে এগুলিকে বলা হয় মূর্ধন্য বর্ণ। এবারে আরো একটি মূর্ধন্য বর্ণ রয়েছে, সেটা কি? মূর্ধন্য স। তাই এই ট বর্গীয় বর্ণ অর্থাৎ মূর্ধন্য বর্ণের সঙ্গে মূর্ধন্য স যুক্ত থাকবে। আর ত বর্গের বর্ণ কি কি রয়েছে? ত, থ, দ, ধ, দন্ত ন, এগুলোকে বলা হয় দন্ত বর্ণ। আর আরো একটি দন্ত বর্ণ রয়েছে কি? দন্ত স। তাহলে এই ট বর্গীয় বর্ণ এগুলোকে বলা হচ্ছে মূর্ধন্য বর্ণ, আর মূর্ধন্য বর্ণের সঙ্গে মূর্ধন্য স যুক্ত হবে, আর দন্ত বর্ণের সঙ্গে দন্ত স যুক্ত হবে। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখব যে অষ্ট, এখানে অ রয়েছে, নিয়ম অনুযায়ী দন্ত স আসার কথা। 1 নম্বর নিয়মে আমরা জেনেছি যে অ আর আ এর পরে দন্ত স আসে, কিন্তু এখানে অ রয়েছে তবু মূর্ধন্য স। কেন? এই যে টয়ের সঙ্গে মূর্ধন্য সই যুক্ত হয়। আবার কষ্ট একই টয়ের সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়েছে। এখানে কি আছে? নিষ্ঠুর, যদিও এখানে নয়ের পরে হ্রস্বইকার রয়েছে, তবুও এখানে মূলত নিয়ম হলো ঠয়ের সঙ্গে সর্বদাই মূর্ধন্য স যুক্ত হবে, ঠয়ের সঙ্গে মূর্ধন্য স যুক্ত থাকবে। এবার ধরো যে কৃষ্ণ, কয়ের সঙ্গে রিকার মূর্ধন্য স হয় যদিও, তবু এই মূর্ধন্য নয়ের সঙ্গে মূর্ধন্য সই যুক্ত থাকবে, মূর্ধন্য নয়ের সঙ্গে মূর্ধন্য সই যুক্ত থাকবে। এবার তবর্গীয় বর্ণ বা দন্ত বর্ণ, দন্ত বর্ণের সঙ্গে দন্ত স যুক্ত হবে। যেমন দুস্তর, এখানে দয়ের সঙ্গে হ্রস্ব উ আছে, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের মূর্ধন্য স আসার কথা ছিল 1 নম্বর নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে দন্ত স বসেছে। কেন দন্ত স বসেছে? যে ত বর্গীয় বর্ণ ত, থ এদের সঙ্গে সর্বদাই দন্ত স যুক্ত হবে। তাহলে দুস্তর, নিস্তেজ, সুস্থ, স্থান, এগুলো এই যে থ এর সঙ্গে দন্ত স যুক্ত হয়েছে। তাহলে আমরা 3 নম্বর নিয়মে জানলাম যে মূর্ধন্য বর্ণের সঙ্গে মূর্ধন্য স যুক্ত হবে, আর দন্ত বর্ণের সঙ্গে দন্ত সই যুক্ত হবে। এবার পরের নিয়ম দেখে নেই। এবারে দেখব 4 নম্বর নিয়মে কি রয়েছে। 4 নম্বর নিয়ম রয়েছে নিত্য মূর্ধন্য স। এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, অর্থাৎ নিয়ম বহির্ভূত যে সমস্ত শব্দে মূর্ধন্য স বসে সেগুলো হলো নিত্য মূর্ধন্য স। যেমন আষাঢ়, এখানে আয়ের পরে দন্ত স হওয়ার কথা ছিল, কিন্তু আষাঢ়ে মূর্ধন্য সই বসবে। যেমন আভাস, আয়ের পরে দন্ত স বসার কথা ছিল, কিন্তু মূর্ধন্য সই বসবে। অভিলাষ, ছন্দ, প্রথমে মূর্ধন্য স। ষষ্ঠ পৌষ, পৌষে তাও বোঝা যায় যে ওঙ্কার থাকলে মূর্ধন্য স আসবে। ষোড়শ, এখানে মূর্ধন্য স। বাষ্প, ভাষ্য, ভাষা, কাসায়, কষায়, মাসা, ভীষণ, পাষাণ, কর্ষিতা, চাষ, পাষণ্ড, ষষ্ঠী, এমনকি আরো অনেক শব্দ রয়েছে সেখানে কোনো নিয়ম চলবে না, অর্থাৎ আগে থেকেই মূর্ধন্য স ছিল, এখনো সেখানে মূর্ধন্য স ব্যবহার করতে হবে। এরকম আমরা পরের 5 নম্বর নিয়মে দেখি কি আছে। সত্যবিধানের 5 নম্বর নিয়মে আমরা দেখতে পাবো যে অতৎসম শব্দের ক্ষেত্রে কিন্তু কখনোই
এই মূর্ধন্য স ব্যবহৃত হবে না, অর্থাৎ অতৎসম শব্দে কখনোই মূর্ধন্য স থাকবে না। অতৎসম শব্দ কোনগুলো? সেই তদ্ভব, অর্ধ তৎসম, তারপরে দেশি বিদেশি শব্দ, বিভিন্ন রাজ্যের শব্দ, সেই শব্দগুলোতে কিন্তু কখনোই মূর্ধন্য স থাকবেই না। যেমন জিনিস, তোষক, ইশারা, এগুলো কি? এগুলো হলো আরবি শব্দ। এই আরবি শব্দ নিয়ম অনুযায়ী যদি আমাদের তৎসম শব্দ হতো তাহলে মূর্ধন্য স হতো, কিন্তু যেহেতু এটি অতৎসম শব্দ তাই এখানে দন্ত স বসেছে। তোষক এখানে তালব্য স বসেছে। ইশারা এখানে তালব্য স বসেছে, মূর্ধন্য স হওয়ার কথা ছিল, যেহেতু এগুলো অতৎসম শব্দ। আবার খরগোশ, নিশানা, নিশাদল এগুলো হলো ফার্সি শব্দ। যেহেতু এগুলো অতৎসম শব্দ তাই এখানে নিয়ম থাকা সত্ত্বেও কিন্তু তালব্য সই বসেছে। আমরা অনেক সময় ইংরেজি শব্দকে বাংলায় লিখতে যাই, তখন আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো কি? যে যদি শব্দের মধ্যে শুধু এস থাকে তাহলে সেখানে কিন্তু দন্ত সই বসবে। যেমন স্টেশন, STATION, স্টেশন, এখানে বানান কি লিখবো আমরা? স্টেশন, অর্থাৎ এখানে শুধু এস বসেছে তাই এখানে দন্ত স লিখবো। আমাদের শব্দবিধানের নিয়ম অনুযায়ী কি ছিল? টয়ের সঙ্গে মূর্ধন্য স হবে, কিন্তু যেহেতু এটি অতৎসম শব্দ বা বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ তাই এখানে দন্ত স যুক্ত হয়েছে। আবার TION, এখানে যখন সন হচ্ছে তখন কিন্তু তালব্য স হচ্ছে, তাহলে TION তে তালব্য স হচ্ছে, শুধু এস তে দন্ত স হচ্ছে। আবার SH যদি থাকে তাহলে সেখানে তালব্য স হবে। যেমন BRUSH, এখানে কি হবে তাহলে? পয়ের ফল আকার তালব্য স, ব্রাশ। আবার ফ্যাশন, FASHION, ফ্যাশন, তাহলে কি হবে এখানে? ফ্যাশন। আবার CH, এখানে অনেক সময় তালব্য স হয়ে থাকে, যেমন মেশিন, MACHINE, মেশিন, তাহলে এখানে কি লিখতে পারি? মেশিন বা মেশিন। আবার SION, এখানে কিন্তু তালব্য স হবে, যেমন মিশন, MISSION, মিশন। আবার কি? পেনশন। এগুলোর ক্ষেত্রে আমরা তালব্য স লিখবো, অর্থাৎ এস আসলে স লিখবো, TION সনে তালব্য স লিখবো, SH থাকলে তালব্য স লিখবো। আবার CH দিয়ে যদি স উচ্চারিত হয় তাহলে তালব্য স হবে, SION এও তালব্য স লিখবো। তাহলে আমরা ইংরেজি শব্দের ক্ষেত্রে দেখতে পেলাম যে এস, শুধু এস পেলে দন্ত স, SH পেলে তালব্য স। আবার CH অনেক সময় চ হয়, আবার অনেক সময় তালব্য স লেখা যায়। আবার SHION, এখানে আচ্ছা SH আছে সেই জন্য তালব্য স। আবার এখানে SION, সেখানেও কিন্তু তালব্য স হবে, বা SION, সেখানেও তালব্য স হবে। তবে এখানে মনে রাখবো যে অতৎসম শব্দের ক্ষেত্রে কখনোই আমাদের মূর্ধন্য স আসবে না। এবারে 6 নাম্বার নিয়ম আমরা দেখব কি আছে পরের নিয়ম। এবারে সত্যবিধানের 6 নাম্বার নিয়মটা দেখে নিই। 6 নাম্বার নিয়মে কি বলেছে? যে ক্রিয়াপদে সত্যবিধি প্রযোজ্য নয়, অর্থাৎ আমাদের ক্রিয়াপদ যেগুলো রয়েছে, যেমন ধরিস, করিস, মারিস, এই যে এখানে শয়ের আগে কি আছে? হ্রস্বইকার আছে, তাহলে এটা মূর্ধন্য স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দন্ত স বসেছে। করিস, মারিস, এগুলো দন্ত স বসেছে। কেন বসেছে? যে ক্রিয়াপদে কখনোই সত্যবিধি মেনে চলে না, ক্রিয়াপদে দন্ত স বসেছে। তাহলে আমরা দেখলাম যে ক্রিয়াপদে সত্যবিধান মেনে চলে না। এবারে 7 নাম্বার নিয়মে কি রয়েছে? যে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ কিছু রয়েছে, অর্থাৎ কোন শব্দে দেখা যাচ্ছে দন্ত স বসছে, কোন শব্দে মূর্ধন্য স বসছে, আবার কোন শব্দে তালব্য স বসছে। একই রকম উচ্চারণ হচ্ছে কিন্তু এই স আলাদার জন্য অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু যত্ন সহকারে সেগুলো না দেখি বা না ব্যবহার করি তাহলে অর্থ বিভ্রাট ঘটতে পারে। তাই আমাদের অবশ্যই সেই শব্দগুলোকে ভালো করে চিনে রাখা দরকার। যেমন কিছু শব্দ রয়েছে, যেমন বর্ষা। এই বর্ষা কি? বর্ষা হলো ওই যে একটা অস্ত্র বিশেষ যেগুলো বর্ষা নিক্ষেপ করা হয়, বর্ষা, সেই বর্ষা হলো এটা।
আর এই বর্ষাকাল ঋতু বিশেষ বর্ষাকাল। এই যে ভাষা, ভাষাটা কি দন্তস্ব যখন ব্যবহার করছি তখন সেই ভাষা মানে হলো জলের উপরে ডুবে না যাওয়া, অর্থাৎ উপরে থাকা, সেই অবস্থাকে বলা হচ্ছে ভাষা বা ভেসে থাকা। এই ভাষা কি আমাদের মুখের কথা, সেই কথাই বলা হচ্ছে ভাষা। মূর্ধন্য ষ থাকবে। মাস, এই মাস কি 12 মাস, 12 মাসে 1 বছর, সেই মাস হলো দন্তস্ব বসবে। আর এই মাস হলো মাস কলাইয়ের ডাল, অর্থাৎ মাসের ডাল যেটা বলছি সেটা হলো এই মাস। আবার কি বিষ, এই বিষ মানে আমরা জানি বিষ মানে 20, 20 একে এই তালব্য দিয়ে বিষ। আর এই বিষ দন্তস্ব, এটা হলো মৃণাল। মৃণালটা কি জিনিস? মৃণাল হলো পদ্ম ফুলের ডাটা, যে অংশটা রয়েছে ডাটা, সেটাকে বলা হচ্ছে বিষ, মৃণাল। আর এই বিষ হলো গরল। গরলটা কি জিনিস? অর্থাৎ যা খেলে মানুষ আর বাঁচবে না, সেই তা হলো বিষ। এবার চাষ, চাষ কি? এই চাষ হলো কর্ষণ করা, অর্থাৎ মাঠে আমরা যখন ফসল ফলাই তখন যে মাটিটাকে কর্ষণ করা হয় সেটাকে বলা হচ্ছে চাষ। আর এই চাষ মানে কোনো কিছু চাওয়া, চাষ অর্থাৎ কোনো কিছু চাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কোথাও তালব্য ষ, কোথাও দন্তস্ব, কোথাও মূর্ধন্য ষ। কিন্তু সেই শব্দগুলোর মানে আমাদেরকে ভালো করে জানতে হবে, নইলে কিন্তু কোথায় কোন শব্দ ব্যবহার করে দেবো, তার ফলে অর্থের বিভ্রাট দেখা দেবে। শব্দবিধানের এই নিয়মগুলো যদি আমরা ভালো করে জানি তাহলে কোথায় মূর্ধন্য ষ, কোথায় দন্তস্ব, কোথায় তালব্য ষ, এগুলো নিয়ে কোনো আর সমস্যা হবে না। তবে আমি আশা করি এই ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে আর এই শব্দ বিধান আমাদের কখনোই ভুল হবে না। এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বোতামে চাপ দিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানাই।